অরুণিকার মেসেজটি হিমালয় দেখেও কোনো উত্তর দিল না। উত্তর না আসায় বেশ অস্থির হয়ে পড়ল অরুণিকা। এমন অস্থির কেন লাগছে তার? ফোনটা পাশে রেখে শুয়ে আছে সে। কিছু সময় পর আবার ফোনে নোটিফিকেশনের শব্দ হলো। অরুণিকা তড়িঘড়ি করে ফোন হাতে নিতেই দেখলো হিমালয়ের মেসেজ এসেছে। সে লিখেছে, লেখা দেখি সুবোধে একটু বেশি চিন্তা করে ফেলি বোধ হয়। অরুণিকা লিখল, আপনার নতুন কোনো বই আসবে না? লিখছি, অদ্ভুত একটা বই লিখছি, যেই বইয়ের নাম এখনো ভাবতে পারছি না। বইটিতে দু একটা গল্প থাকবে। আমি আপনার সব বই পড়েছি, ইচ্ছে করছে যেটা লিখছেন সেটাও পড়ে ফেলি। এবারও অরুণিকার মেসেজ দেখার পরও হিমালয়ের কাছ থেকে কোনো উত্তর এলো না। সে কি বেশি বলে ফেলেছে? ক্ষমা চেয়ে নিবে কি? এসব ভাবতে ভাবতেই একদিন কেটে গেল অরুণিকার। পরদিন রাতে উত্তর এলো হিমালয়ের। সে কিছু ছবি পাঠিয়েছে। অরুণিকা ছবিগুলো দেখে যেন আকাশের চাঁদ হাতে পেল। হিমালয় তার নতুন গল্পের কিছু অংশ পাঠিয়েছে। অরুণিকা পড়তে লাগলো। অন্তুর খুব শখ ভ্রমণ করার। একদা সে তার বাল্য বান্ধবী ইরাকে নিয়ে ঘুরতে গিয়েছিল সমুদ্র পাড়ে। ইরা আবেগী, আগে কখনো সমুদ্রে দেখেনি সে। সেদিন কি চমৎকার সৌন্দর্যই না দেখেছিল সে। আবেগে ভেসেই গেল মেয়েটি। মিথ্যে মিথ্যে না, সত্যি পা ফসকে সমুদ্রের স্রোতের ধাক্কায় ভেসে যাচ্ছিল। অন্তু উন্মাদের মতো ছুটে গিয়েছিল তার দিকে, বুকে জড়িয়ে ধরে বলেছিল, ইরা মুগ্ধ চোখে তাকালো অন্তর দিকে। মেয়েটির চোখে নোনা জল, অথচ পুরো শরীর জুড়ে তার নোনা জল লেপ্টে আছে। এমনকি তারা দুজনেই ভাসে নোনা জলের সাগরে। মিত্র মাথায় নিয়ে অন্তর চুবু খেলো ইরার সেই নোনা জলে সিক্ত ললাটে। অরুণিকা এইটুকু পড়ে লিখল। সুন্দর তো। হিমালয় লিখল, অন্তু কি মারাত্মক বাড়াবাড়ি করে ফেললো? মোটেও না। প্রিয় মানুষকে বাঁচানোর জন্য সাত সমুদ্রই যদি পার করার সাহস না থাকে, তাহলে সে কেমন প্রেমী? বাস্তবে প্রেমিকেরা কি সাত সমুদ্র পার করতে পারে? তা হয়তো পারে না। পারে না বলেই তো ভালোবাসা কল্পনাতেই সুন্দর। ভালোবাসা কল্পনাতে সুন্দর, কিন্তু বাস্তবে আরো সুন্দর হয় যদি সেই ভালোবাসায় আকার দেওয়ার ইচ্ছা থাকে। খুব তো ভালোবাসতে ডুবে আছেন মনে হচ্ছে। অরুণিকা হিমালয়ের প্রশ্নে বেশ লজ্জা পেল। কোনো উত্তর দিল না। ফোন হাতে নিয়ে চুপচাপ বসে রইল। মিনিট খানেক পর হিমালয় লিখল, ভালোবাসায় ডুবে যাওয়া ভালো না, তবু একটা ক্ষুদ্র পরীক্ষা করে বুঝে নিতে পারেন ডুবে আছেন নাকি ডুবতে দেরি আছে, নাকি ডোবার কোনো সম্ভাবনাই নেই। অরুণিকা মেসেজটি পড়ে উত্তরে লিখল, কেমন পরীক্ষা? চোখ বন্ধ করে ভাবুন, অন্তু নামের কেউ আছে আপনার আশেপাশে। আপনি ভীষণ বিপদে পড়েছেন, আপনি হয়তো তার ইরা। সে আপনাকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্য নিজেই ছুটে এসেছে। যদি এমন পুরুষ আপনার জীবনে অনেক থাকে, অথচ চোখ বন্ধ করতে আপনি শুধু একজনকে অনুভব করলেন, তবে আপনি ডুবে গেছেন। যদি এমন পুরুষ একজনই থাকে যে আপনাকে এমন স্মৃতি দিয়েছে, তবে তার সংস্পর্শে এলে আপনার ডুবতে খুব বেশি দেরি নেই। আর যদি না থাকে, তবে আপাতত কোনো সম্ভাবনা নেই। অরুণিকা চোখ বন্ধ করল। মিনিট খানিক বন্ধ চোখে ভাবতে লাগলো বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত মনে গেঁথে যাওয়া এমন মুহূর্ত আছে কিনা। ভাবতে ভাবতেই মস্তিষ্ক তাকে নিয়ে গেল 6 বছর আগের এক বিকেলে। মাত্রই নতুন চৌধুরী ম্যানশনে উঠেছিল তারা। মাস দুয়েক হয়েছে। সেই বিকেলে সবাই এক দাওয়াতে গিয়েছিল। অরুণিকার বার্ষিক পরীক্ষা। সে যায়নি, বাসায় বসে পড়ছে। হঠাৎ টেবিলে ঝাঁকুনি দিয়ে উঠল। অরুণিকা ভয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো অদ্ভুতভাবে কাঁপছে ঘর, দুলছে তার মাথা। অরুণিকা চিৎকার করে কাঁদছে। হঠাৎ সে খেয়াল করলো দরজার জোরে জোরে ধাক্কা দিচ্ছে কেউ একজন। অরুণিকা দৌড়ে দরজা খুলে দিতে আহনাফ ভেতরে এসে তাকে জড়িয়ে ধরলো। অরুণিকা শক্ত করে আঁকড়ে ধরলো আহনাফকে। আহনাফ তাকে কোলে উঠিয়ে টেবিলের নিচে গিয়ে বসে পড়ল। অরুণিকা অশ্রুসিক্ত চোখে আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ তার চোখ মুছে দিয়ে বলল, অরু, তুই উপরে আছিস মনে পড়তেই ভয় পেয়ে গিয়েছিলাম। কি মারাত্মক ভূমিকম্প হলো রে! ভয় পেয়েছিস? অরুণিকা আহনাফের হাত নিজের বুকের উপর রেখে বলল। দেখো আমার বুকটা কেমন ধকপক ধকপক করছে। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমারটা শুনলে তো মরেই যাবে। তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম?
অরুণিকা সেই বিকেলেই প্রথম আহনাফের দিকে মুগ্ধ চোখে তাকালো। আহনাফের সাথে তার দীর্ঘ ঝামেলার ইতি সেই বিকেলেই টেনেছিল অরুণিকা। মেয়েদের অভিমান আর রাগ ভাঙানোর একমাত্র ঔষধ যত্ন। এতদিন আহনাফ জোরাজুরি করে অরুণিকার মনে ক্ষোভ বাড়িয়েছিল শুধু। আর আজ একটুখানি যত্ন অরুণিকার সব ক্ষোভ জমে পানি ধরে দিয়েছে। বিয়ের দিন থেকে সেই বিকেল অবধি আহনাফের সব ভুল অরুণিকা সেই টেবিলের নিচে বসেই মাফ করে দিয়েছিল। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলো অরুণিকা। তার চোখে অশ্রু ভিড় করেছে। ফোন পাশে রেখে আয়নার সামনে নিজেকে দাঁড় করালো সে। নিজেকে নিজেই প্রশ্ন করল, আমি কি আহনাফকে এখনো ভালোবাসি? কিন্তু তুমি আমাকে বলেছিলে রোজ গল্প শোনাবে। ইমানের কণ্ঠ শুনে চমকে উঠল অরুণিকা। পাশ ফিরতেই দেখলো ইমান ঠোঁটে হাসি ঝুলিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। অরুণিকার হাতে একটি কবিতার বই। বইটি দেখে ইমান জিজ্ঞেস করল। এটাও কি সেই হিমালয়ের? অরুণিকা মাথা নেড়ে বলল, মিষ্টি মশাইয়ের। আচ্ছা, নামটা কিন্তু বেশ সুন্দর, মিষ্টি মশাই। অরুণিকা মৃদু হেসে বলল। হুম। অরুণিকা গালে হাত দিয়ে ইমানের দিকে তাকিয়ে বলল, আপনি কখন থেকে শুনতে চান? এই এই এভাবে কিন্তু আর কথা বলা যাবে না। ইমানের গলার স্বর হঠাৎ পরিবর্তন হতেই অরুণিকা অবাক হয়ে বলল, কি হলো হঠাৎ? কি বলা যাবে না? আমাকে এখন থেকে তুমি সম্বোধন করতে হবে। আমরা কিন্তু ফ্রেন্ড। অরুণিকা কপাল কুঁচকে বলল, আমি তো আপনাকে একবারও বলিনি আমরা ফ্রেন্ড। কিন্তু আমি তো ভেবে নিয়েছি। অরুণিকা হালকা হেসে বলল, নিজে নিজে ভেবে নিলে কি হবে? কেন, ভাবতে কি কোনো বারণ আছে? হ্যাঁ, সিনিয়রদের সাথে বন্ধুত্ব হয় না। ইমান দমে গেল। আর কিছু না বলে কানে ইয়ারবাড গুঁজে নিল নীরবে। অরুণিকা ইমানের কোনো সাড়া না পেয়ে পাশ ফিরে তাকাতেই দেখল ইমান চোখ বন্ধ করে গান শুনছে। অরুণিকা উঠে দাঁড়াতে যাবে, অমনি ইমান তার হাত ধরে তাকে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল অরুণিকার পাশে। এরপর বলল, ছাদে আসি তোমার পাশে বসে একটু কথা বলতে। তুমি চলে গেলে আমার একদমই ভালো লাগবে না। তাই নাই বা বন্ধু হলে অন্তত প্রতিবেশী দায়িত্ব তো পালন করা যায়। কিভাবে? এই যে আমার একাকিত্বে আমাকে সঙ্গ দিয়ে। অরুণিকা তাকিয়ে রইল ইমানের দিকে। ইমান হুট করে অরুণিকার কানে একটি ইয়ারবাড গুঁজে দিয়ে বলল, গান শুনে কবিতা পড়ার আলাদা মজা আছে, ট্রাই করে দেখো। শ্রবণ ইন্দ্রিয় জুড়ে বিস্তার করছে মৃদু গান, সেই সাথে যুক্ত মিষ্টি মশাইয়ের লেখা কবিতা। কানে বাজছে পরিচিত একটা গান। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। আর অরুণিকার ঠোঁটের আগায় জড়ো হলো মিষ্টি মশাইয়ের লেখা আমাবস্যার আলো। কোনো এক সাজ বেলায় যদি তোমাতে আমাতে দেখা হইয়া যায়, তুমি কি পারিবে হিয়ার গোপন কথা আমারে কহিতে? ওগো সাজবাতি বলিয়াছি ও, বিরান পথভূমিতে পা ফেলিয়া চলি, সময় তো ভাসিয়া যাইতাছে। বারে বারে তোমারই গৃহখান খুঁজি, না জানি কোন দুশ্মন মোর প্রেম তরি ডুবাইতেছে। মোর হিয়ার বার্তা বেশ এলোমেলো হইয়া যায় আজকাল। তোমারে নিয়া লিখিলে কালি পড়ে না সাদা পাতায়, পরন্তু আমি তোমাতেই ডুবিয়া আছি। তুমি হইলা মোর হৃদয়ের জ্বালা ধরানো একখান অমাবস্যার আলো। অরুণিকা কবিতাটি পড়া শেষে ইমানের দিকে তাকালো। ইমান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, কানে এখনো বাজছে। বাইরে তখন হাওয়া ঝড়ো। আমি হয়তো অন্য কারো আরও একবার বলবো সেদিন, আজ জানি কি জিদ না করো। অরুণিকা চোখ সরিয়ে নিল। ইমান হালকা ঝুঁকে বলল, আকাশ শান্ত, সমীরণ বিশ্রামে গেছে। তুমি যদি হতে চাও বন্ধু, আরো একবার বলতে চাই, আজ ফিরিয়ে দিও না আমায়। অরুণিকা মৃদু হেসে মাথা দুলালো। ইমান উৎসুক দৃষ্টিতে তাকালো তার দিকে। মাথা নিচু করে বসে আছে অরুণিকা। ইমান বলল, তবে কি নিকা বন্ধুত্বের দাওয়াত গ্রহণ করেছে? অরুণিকা স্মিত হেসে বলল। হ্যাঁ। ইমান হাসলো, অরুণিকাও প্রত্যুত্তরে হাসলো।
সামনের ছাদে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আহনাফ। তার দৃষ্টি মুখোমুখি ছাদে পাশাপাশি বসে থাকা অরুণিকা ও ইমানের দিকে। তুর্য তার পাশে এসে দাঁড়াতেই আহনাফ হনহনিয়ে নেমে পড়ল ছাদ থেকে। তুর্য নীরবে দীর্ঘশ্বাস ফেলল। সকাল থেকেই মাথা ঘোরাচ্ছে রোদবার। দোকানে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নামছিল, তখনই পা ফসকে যেতেই তুর্য তাকে জড়িয়ে ধরল। রোদবার নিভু নিভু দৃষ্টি মেলে তুর্যকে দেখে হালকা ধাক্কা খেল। তুর্য ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। রোদবা ছোট ছোট দৃষ্টিতে তুর্যের দিকে তাকিয়ে লাজুক হাসল। তুর্য তাকে সোজা দাঁড় করিয়ে বলল। তোমার এই অবস্থা কেন? রোদবা সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তুর্য তার হাত ধরে জিজ্ঞেস করল। তোমার কি শরীর খারাপ? রোদবা ক্ষীণ কণ্ঠে বলল। বাসায় কেউ নেই, সবে বাড়িতে গেছে। সকাল থেকে শরীর ভালো না, এখন দোকানে যাচ্ছি ওষুধ আনতে। তুমি আমাকে বলো, আমি নিয়ে আসছি। এই অবস্থায় তুমি দোকানে যেতে পারবে বলে তো মনে হচ্ছে না। সিঁড়ি বেয়ে যেখানে নামতে পারছো না। রুদ্বা মুগ্ধ দৃষ্টিতে তাকালো তুর্যের দিকে। তুর্য সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে ঔষধের নাম নিয়ে রুদ্বাকে বাসায় বসিয়ে চলে গেল। মিনিট 10 পর ওষুধ নিয়ে রুদ্বাদের বাসায় এলো সে। রুদ্বা নির্দ্বিধায় তুর্যকে বাসায় বসতে দিল, কিন্তু তুর্য তাকে ওষুধ খাইয়ে দিয়েই বেরিয়ে গেল। রুদ্বা দরজা বন্ধ করে পিপ হলে তাকালো, দেখল তুর্য বাসায় ঢুকে পড়েছে। রুদ্বা এবার দরজার পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তার মন একরাশ ভালো লাগায় ছেয়ে গেছে। পরক্ষণে সে নিজেকে নিজেই প্রশ্ন করল। অরু তবে কেন বলল তুর্য শেখ প্লে বয়? উনি এমন সুবর্ণ সুযোগ পেয়েও আমার সাথে ফ্লার্ট করতে চাননি। বাসায় কেউ নেই জেনেও কোনো সুযোগ নেননি। তাহলে অরু ওনাকে প্লে বয় কেন মনে হলো? তাহলে অরু কি আমাকে মিথ্যা বলেছে? তুর্য অরুণিকার শাড়ি পরা ছবিটি বের করে এনেছিল আজ। ভার্সিটির মেলায় সেই ছবি তুলেছিল তুর্য। ছবিটি টেবিলের ওপর রাখা ছিল। তাহমিদ সেই ছবি দেখে থমকে গেল। হাতে নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল সেই ছবিটির দিকে। তুর্য তাহমিদের সামনে এসে দাঁড়াতেই তাহমিদ ছবিটা আগের জায়গায় রেখে রুমে ঢুকে পড়ল। তুর্য নিশ্চুপ দাঁড়িয়ে ছবিটির দিকে মিনিট খানেক তাকিয়ে রইল। এরপর চোখ বন্ধ করে মিনমিনিয়ে বলল। আমাকে মাফ করে দিস তাহমিদ। আমার কারণেই বোধ হয় তোদের ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেললি। কিন্তু আমার কিছু করার ছিল না। তোরা সবে আমাকে ভুল চিনলি। আসলে আমি তাকে যে কেউ ভেঙে চুরমার করে দিয়েছে। এই সত্যি কেউ জানলো না, পুরো পৃথিবী জানে। তুর্য শেখ উপমা নামের একটি মেয়েকে ঠকিয়েছে। অথচ ঠকি তো আমি গিয়েছিলাম। এমন ঠকেছে এই পৃথিবীর প্রতিটা নারীকে এখন ছলনাময় মনে হয়। তাহমিদ জানালার পাশে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। তার হাতে একটি ডায়েরি। ডায়েরির মলাট উল্টাতেই বেরিয়ে এলো একটি মেয়ের ছবি। পরনে লাল পাড়ের সাদা শাড়ি। মেলায় অরুণিকা যেই শাড়িটা পরেছিল হুবহু সেই শাড়িতে। তাহমিদ ছবিটি আলতো ছুঁয়ে দিয়ে বলল। প্রিয় চন্দ্রিমা, এতদিনও হয়তো বিয়ে করে নিয়েছো। অনেক ইচ্ছে করছে তোমাকে আবার সেই শুভ্র সাজে দেখতে। আফসোস, তোমাকে সাদা শাড়িতে দ্বিতীয়বার দেখা আর পূরণ হয়নি। সেই যে তুমি একবার আমার চোখ ধারাতেলে, সেই দৃষ্টি এখনো কোনো শুভ্রতায় আটকায়নি। আমার চোখের কুশিটিতে হয়তো ধুলো জমেছে, ধূসর দেখছি সব। শুভ্রতা এখন মলিন হয়ে গেছে। চন্দ্রিমা, নাগর চাপা দেখলেই অস্থিরতায় ভার হয়ে আসে আমার মন। তোমার ভীষণ পছন্দের ফুল ছিল, সাদাও তো তোমার প্রিয় রং। মনে আছে সেই কালবৈশাখীর কথা? তুলা গাছটি যখন জড়ো হওয়ায় পত্রিকাতে তুলা ছড়িয়ে দিল, তুমি তুষার পড়ছিল ভাবে কতটাই না খুশি হয়েছিলে। সেদিন তোমার উজ্জ্বল চোখ জোড়া দেখে স্বপ্ন দেখেছিলাম একদিন তোমাকে বরফের দেশে নিয়ে যাব। কিন্তু সেই স্বপ্নটা এখন তোমাকে নিয়ে অন্য কেউ দেখছে। চন্দ্রিমা, খুব ইচ্ছে করছে তোমাকে দেখতে। তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমি কি এখনো তোমার হৃদয়ের কোনো অংশে বেঁচে আছি? অরুণিকার ধ্যানমগ্ন সম্পূর্ণ তার ফোনে। সকাল থেকে রাত অবধি অল্প সময়ের বিরতি নিয়ে নিয়ে ফোন দেখছে সে। ইদানিং হিমালয় তার মেসেজের উত্তর দিতে দেরি করে না। হিমালয়ের সময়ের ভাগ পেয়ে অজানা কারণেই অরুণিকা বেশ খুশি। হিমালয় তার বইয়ের জন্য লেখা কিছু অংশ প্রায়ই অরুণিকাকে পাঠায়। এভাবেই কেটে গেল 2 সপ্তাহ।
ভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে। অরুণিকা একদিনও যায়নি ক্যাম্পাসে। বিকেলে কাজে যায়, রাতে টিউশনে। বাকি সময়টা হিমালয়ের লেখা পড়ে কাটায়। এদিকে রুহানি এখন অরুণিকার সাথে কথা বলতে পারে। তাদের কথোপকথনে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন আতিকিয়া জাহান, কিন্তু অরুণিকার হাত খরচ এখনও বন্ধ। তবে অরুণিকার এসবে আর কোনো মাথা ব্যথা নেই। 5 বছর দুঃখ পাওয়ার পর প্রথম নিজেকে সুখী মনে হচ্ছে তার। অনেক কিছু চেয়েছে এই 5 বছরে, কিন্তু অপূর্ণতার পাল্লা ভারী ছিল। কিন্তু এবার হিমালয়ের মনোযোগ পেয়ে যেন সব আক্ষেপ কেটে গেছে তার। মারাত্মকভাবে মানুষটার লেখার মায়ায় পড়ে গেছে সে। রুহানি এসব দেখে অবাক হয়ে বলল, তোর জীবনে তো এখন হিমালয় ছাড়া আর কারোর জায়গাই নেই দেখছি। প্রেমে টেমে পড়ছিস নাকি? মনে রাখিস, আহনাফ চৌধুরীর সাথে এখনো বিয়ে ভাঙিনি তোর। রুহানির এই কথা যেন অরুণিকার উজ্জ্বল চোখের আধার নামিয়ে দিল। দোটানায় পড়ে গেছে সে। আহনাফের প্রতি মায়া এখনও কাটেনি তার। আবার এদিকে হিমালয় তার মন জুড়ে বিস্তার করছে। কেমন বিশ্রী একটা অবস্থা। চোখ বন্ধ করে সে কিছু চাইতে গিয়েও চাইতে পারছে না। সৃষ্টিকর্তা তার আর্জি শুনবেন কেন? আহনাফ তো তার বর। বিবাহিত হয়ে অন্য পুরুষে মন আটকানো যে অনেক ভয়ঙ্কর পাপ। বিয়ে তো সে শীঘ্রই ভেঙে দেবে, কিন্তু এখনও তো ভাঙেনি। অরুণিকা বেশ দ্বিধায় পড়েছে। অপরাধবোধ আর আবেগ, এই দুটোর মধ্যে চলছে মারাত্মক যুদ্ধ। তবুও মেয়েরা আবেগের কাছে হারতে বাধ্য হয়। অরুণিকার পক্ষে হিমালয়ের মেসেজ উপেক্ষা করা অসম্ভব। 2 সপ্তাহ পর ক্যাম্পাসে আসতেই অরুণিকার জ্যোতির মুখোমুখি হলো। জ্যোতিকে দেখে অরুণিকা মুখ ঘুরিয়ে চলে আসতে যাবে, তখনই জ্যোতি বলল, আমি আহনাফ স্যারকে পছন্দ করি। অরুণিকা খুব বেশি অবাক হলো না। সে স্বাভাবিক কণ্ঠে বলল, তো আমি জানি তুমি ওনার কাজিন, আর তোমার অল্প বয়সে পারিবারিক জোড়াজড়িতে বিয়ে হয়েছে। ও জানি তুমি এই সম্পর্কে আর রাখতে চাও না। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, আমাকে এসব কেন বলছো? আমি কিন্তু এ কথা কাউকে বলিনি। তুমি আমাদের ব্যাপারে খোঁজ নিয়েছো? যেদিন তোমাকে স্যারের সাথে দেখার পর আমার একটুও ভালো লাগেনি। এরপর খোঁজ নিয়েছি আর জানতে পারলাম সব। আমি আশা করব তুমি এই কথা নিজের মধ্যেই রাখবে। এক সত্যি। অরুণিকা জ্যোতিকে আপাতমস্তক দেখে বলল, তুমি আমাকে শর্ত দিচ্ছ তো? হ্যাঁ, নয়তো সবাইকে সত্যটা বলে দেব আমি। তোমার কি লাভ হবে বলে? আমার কোনো লাভ হবে না, তবে তোমার গ্র্যাজুয়েশন শেষ করতে অনেক কষ্ট হবে। অরুণিকা বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে বলল, কি চাইছো তুমি? স্যারকে আমার হয়ে একটা চিঠি দিতে পারবে? আমি ওনাকে পছন্দ করি এটা জানাবে, ব্যাস। আর উনি রাজি হয়ে যাবেন? হবে না। আমি যথেষ্ট সুন্দর, স্মার্ট, ক্লাসও মনোযোগ দেই। আমার ফ্যামিলিও ভালো, কেন রাজি হবে না? জ্যোতি অরুণিকার হাতে একটা চিঠি দিয়ে বলল, স্যারকে দিও। জ্যোতি চিঠিটা দিয়ে চলে যেতেই অরুণিকা চিঠির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার আশেপাশে এত পাগল কেন? মাঝে মাঝে তো মনে হয় আমি একটা পাগলা গারদে পয়দা হয়েছি। ও গড, এইটুকু জীবনে আমি এত এত পাগলের সাক্ষাৎ পেয়ে গেছি। এদের নিয়ে রিসার্চ করতেই বোধহয় পৃথিবীতে এসেছি আমি। আহনাফ আজ ক্যাম্পাসে যায়নি। অরুণিকা তাই জ্যোতির চিঠি রুহানির দ্বারা আহনাফের কাছে পাঠিয়ে দিয়েছে। আহনাফ চিঠি হাতে পেয়ে বেশ খুশি। রুহানি বলে গেছে এই চিঠি অরুণিকা দিতে বলেছে। সে ভাবছে তার অরু তাকে নিয়ে চিঠি লিখেছে। এর চেয়ে চমৎকার বিষয় দ্বিতীয়টা হতে পারে না। আহনাফের রং বেরঙের ভাবনায় কালি ছড়ালো জ্যোতির চিঠিটি। বেশ রেগে গেল সে। অরুণিকাকে সঙ্গে সঙ্গেই কল করলো। অরুণিকা কল রিসিভ করলো 20 মিনিট পর। ওপাশ থেকে আহনাফ শীতল কণ্ঠে বলল, কেমন নির্লজ্জ বউ তুই! তোর বউকে কেউ একজন লাভ লেটার দিল, আর তুই নাচতে নাচতে চিঠিটা পাঠিয়ে দিলি। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, ভাবছি মুভ অন তো আমি করেই ফেলছি। তোমাকে কেন সেই সুযোগ থেকে বঞ্চিত করব? মুভ অন করছিস মানে কি? কেন মুভ অন অর্থ জানো না? ছি 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 ছি, তুমি নাকি আবার ইংরেজি শিক্ষক। আহনাফ দাঁতে দাঁত পিষে বলল,
অরু প্লিজ। দেখো, তোমার বাইক্কা কথা শোনার জন্য আমি ফ্রি বসে নেই। এই বলে কল কেটে দিল অরুণিকা। এদিকে আহনাফ চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়ে হাত মুঠো করে দেয়ালে জোরে আঘাত করল। হাত ঝিনঝিন করে উঠল তার, চোখ মুখ শক্ত হয়ে গেছে। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, তুই এভাবে আমাকে ভুলে যাবি অরু? দেখিস, তোকে আমি অন্য কারো হতে দিব না। তুই আমাকে এই ভালোবেসেছিস, দ্বিতীয়বার প্রেমে পড়লে সেই মানুষটাও আমি হব। তোর ভালোবাসার প্রথম ও শেষ অংশে আহনাফ চৌধুরীর নামই সিল মারা থাকবে। ইটস মাই চ্যালেঞ্জ, ডিয়ার পার্মানেন্ট ওয়াইফ। বারান্দায় দাঁড়িয়ে রাস্তার